সাম্প্রতিককালে দক্ষিণ কলকাতা ল কলেজে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী রাহুল দাস মহাশয়ের সাথে। নমস্কার রাহুল বাবু, ইনস্টা খবরে আপনাকে স্বাগত। এই যে কসবাতে যে ঘটনাটি ঘটলো ল কলেজে বা এই ছাত্রীটির সাথে যে ঘটনা ঘটলো, এই সম্পর্কে আপনার কি মন্তব্য? এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আর সব থেকে এটার এর মানে নিন্দা করার ভাষা নেই। সব থেকে খুব খারাপ লাগে আজকালকার দিনে কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে নিরাপত্তা নেই। নিরাপত্তা সুনিশ্চিত পশ্চিমবঙ্গ সরকার করতে পারছে না, করতে ব্যর্থ। তার একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি বিভিন্ন কলেজে দেখেন যে এক্স যারা জিএস বা এক্স যারা কোনো তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের সাথে জড়িত, তারাই এখন বর্তমানে অস্থায়ী রূপে চাকরি। আজকে সেই অস্থায়ী রূপে চাকরির যে গেট পাসটা পেয়ে গেছে, এই যে যার নাম আসছে বারবার, যে ছেলেটি যে মেন অ্যাকিউজ, যে একজন আইনজীবী আলিপুর কোর্টে, আমি যতটুকু জানি ও বৈশাখনগরের জুনিয়র, খুব যদি ভুল না করি বৈশাখনগরের জুনিয়র, বৈশাখনগর চ্যাটার্জি তো তার জুনিয়রও আলিপুর বার অ্যাসোসিয়েশনে। তো মানে এই যে আপনি বলতে চাইছেন যে মানে ছেলেটি শুধুমাত্র ছাত্র রাজনীতি না, তার সাথে সাথে মানে হচ্ছে টিএমসির যারা বড় বড় নেতা তাদের সাথেও মানে ঘনিষ্ঠভাবে জড়িত। অবশ্যই ঘনিষ্ঠভাবে জড়িত, অবশ্যই ঘনিষ্ঠ। তৃণাঙ্কুরের সাথে ছবি আছে, অনেক সময় ডকুমেন্টস কথা বলে, ছবি কথা বলছে, ডকুমেন্টস কথা ছবি তো বলছে। দেখুন অনেক ক্ষেত্রেই যারা বড় নেতা হয় বা বিভিন্ন সেলিব্রিটি হয় তাদের পাশে এবং অনেকেরই সব ছবি থেকে থাকে। বড় কথা, তার লেটার হেডে তার জিএস হিসেবে নাম আছে, এবং সেই নামটা তো ভুল নয়। দলের প্রতীকের নিচে ফরমার জিএস বা জিএস যে নামটা, সেটাও প্রকাশ্যে এসছে মিডিয়াতে, তার নাম এসছে, তার নাম আছে। সরকার তো এক্ষেত্রে মানে তাকে ব্যাকআপ করছে না, বা টিএমসিও মানে তাকে কোনো ব্যাকআপ করছে না, যে এরকম তো বলা হচ্ছে না কেন? আপনাদের কি সেরকম কিছু মনে হচ্ছে নাকি? অবশ্যই তাই। এখন তৃণমূলের একটা সব থেকে বড় দোষ কি জানেন? ব্যাপারটা হচ্ছে, ধরা পড়লে তখন আমি তোমাকে চিনি না, ওই মানে আইএসআই জঙ্গির মতো অবস্থা। মানে তুমি অন্য দেশের মাটিতে ঝামেলা করতে যাচ্ছ, তুমি যখনই ধরা পড়বে তখন আইএসআই যেমন তার সমস্ত অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করে নাগরিকত্বের পাকিস্তানে, আমরা পূর্বে দেখেছি কাসাদের ক্ষেত্রে, ঠিক প্যারালালি এটা। মানে তৃণমূলের দলের মধ্যে কেউ নয়, এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা, আমি চিনি না, আমি জানি না, এরকম একটা প্রবণতা। আপনি তো মারাত্মক কথা বলছেন, আপনি তৃণমূল দলটাকে আইএসআই এর সাথে তুলনা করছেন। একদমই তাই। আজকে কিছুদিন বছর আগে 26/11 মুম্বাই হামলার সময় আমরা যখন দেখেছি আজমল কাসাব ধরা পড়েছে, ঘটনাচক্রে সে পাকিস্তানি, ঘটনাচক্রে সে আইএসআই এর জঙ্গি, তখন যখন ধরা পড়েছে, সে যখন তার ডিটেলস দেওয়া শুরু করেছে, ডিটেলস দেওয়ার পরপর কি হলো, পাকিস্তানে তার জন্মবৃত্তান্ত মুছে দেওয়ার চেষ্টা হলো। ঠিক প্যারালালি এই তৃণমূল কংগ্রেস দলটাও তাই। আপনি বিগত দিনে দেখুন, ধরা পড়ার পর পার্থ চট্টোপাধ্যায় শোকজ সাসপেন্ড। এখন পর্যন্ত তৃণমূলের ওই মেন মাথা, যে 2011 ক্ষমতায় আসার পর থানায় গিয়ে, আপনাদের মনে থাকবে, পুলিশ স্টেশনে গিয়ে বন্দি ছাড়ানোর মতো ঘটনা ঘটিয়েছে, ওই মেন মাথা। ইনভেস্টিগেশন তো সিবিআই করছে, তো সেক্ষেত্রে সিবিআই কেন মূল মাথাকে ধরতে পারছে না? কোথায় ইনভেস্টিগেশন, কোন কসবা কাণ্ডে কোথায় সিবিআই করছে? কসবা কাণ্ডের না, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে তো ইনভেস্টিগেশন সিবিআই পার্থ করেছে। চ্যাটার্জির ক্ষেত্রে যেটা হয়েছে, পার্থ চ্যাটার্জি এসএসসির বড় ওয়ান অফ দ্য কিংপিন, ওয়ান অফ দ্য কিংপিন, কিন্তু অল ইন অল সে নয়। সিবিআই এর হাতে যথেষ্ট প্রমাণ আছে, এটুকু আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি, সিবিআই এর হাতে খুব যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু সিবিআই ফ্রি হ্যান্ড কাজ করতে পারছে না, কোথাও একটা ইনফ্লুয়েন্সের জায়গায় সিবিআই হাত বেঁধে রেখেছে। এটা আমার আপনাকে মিডিয়াতে বলতে আমার কোনো আজকে দ্বিধা নেই, আজকের তারিখে দ্বিধা নেই, একদম প্র্যাকটিক্যালি বলছি, খুব প্র্যাকটিক্যাল। তাহলে সেক্ষেত্রে যদি সিবিআই এর হাত বেঁধে রাখে, তাহলে মানুষ কার উপর ভরসা করবে? সিবিআই এর পরিষ্কার কথা, সিবিআই পার্থ চ্যাটার্জিকে ধরেছে, মেন অ্যাকিউজ। এখন পর্যন্ত যা প্রমাণ আছে তার ভিত্তিতে পার্থ চ্যাটার্জি অ্যাকিউজ, সে হচ্ছে কিংপিন। কিন্তু এই টাকা শুধুমাত্র পার্থ চ্যাটার্জির কাছে আছে এমনটা নয়, এর কমিশনও অন্য জায়গায় গেছে, অন্য জায়গায় গেছে, এবং খুব স্বভাবতই সেটা গোটা রাজ্যের মানুষ জানে। আপনি প্যারালালি ঘটনাগুলো মিলিয়ে দেখবেন,
এর আগে কি হয়নি? এর আগে শ্লীলতাহানি হয়নি? এর আগে আপনার ইয়েতে আপনার ওই যে আরে জায়গাটা আমি ভুলে যাচ্ছি, ওই যে যার কয়াল, মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, কামদুনি হয়নি? কামদুনির কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কামদুনি হয়নি? দোষীরা তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। রাজ্য সরকার তাদের এগেনস্টে কি অ্যাগ্রেসিভ অ্যাকশন নিল? আপনার কি মনে হয় আগের বছর আমরা আরজি কর দেখলাম, আমরা প্রত্যেকেই জানি, বা যে ধরনের এক আন্দোলন হয়েছিল, এই বছর আমরা আবার এই দক্ষিণ কলকাতা ল কলেজে এরকম ঘটনা দেখলাম, তো এক্ষেত্রে মানে কি শাস্তি পাবে? দেখুন, সংবিধান অনুযায়ী অ্যাজ এ আইনজীবী হিসেবে, আইনের ছাত্র হিসেবে যদি বলেন, আমাকে জিজ্ঞেস করেন, অবশ্যই শাস্তি পাবে। যদি না তাকে পাবলিক প্রসিকিউটর বা সরকার পক্ষ তাকে যদি কোনো নেগোশিয়েবল অ্যাক্ট না অ্যাড করে, ঠিক আছে? কারণ এরা মুখে এক কথা বলে, কাজে আরেক কথা করে। আপনারা আরজি করের ক্ষেত্রে যখন টানলেন, আরজি করের ক্ষেত্রে পরিষ্কার আমি বলছি, যদি আরজি করে সরকারের বিন্দু মাত্র সদর্থক, আরজি করটা আমি খুব কাছ থেকে তো তদন্তে আছি, তো আমি খুব কাছ থেকে দেখছি, কারজি করের ক্ষেত্রে যদি আপনি বলেন, যদি সরকারের 1% তদন্তের কথা মানে পজিটিভনেস থাকতো, তাহলে ওই ডেড বডিটাকে, অভয়ের ডেড বডিটাকে মানে প্রিজার্ভ করতো, ওটাকে হুড়ো পাটা করে বার্ন করতো না, কখনো করতো না, ওটাকে প্রিজার্ভ করতো। আরজি করের ক্ষেত্রে যদি হয়, তাহলে কোর্ট পর্যন্ত গিয়ে অভয়ের মা বাবা বাধ্য হয়ে বলতে হতো না যে তদন্তে আমার ভরসা নেই। আরজি করের তদন্ত তো সিবিআই করছে, অভয়ের মা বাবা তো বলছে সিবিআই তদন্তের উপর ভরসা নেই, না, সেক্ষেত্রে তো এবার সিবিআইরও দায়ভার থেকে যায় না? সিবিআই এর তদন্তের ওপর ভরসা নেই ব্যাপারটা ঠিক ওনাদের, হয়তো ওনারা ওনাদের আবেগ থেকে বলতে খুব স্বাভাবিক, ওনারা ওনাদের আবেগ থেকে হয়তো সেটা বলছে, বাট থিং ইজ দ্যাট ওনার তদন্তে আমার মনে হয় ওনাদের প্রতি আমাদের ফুললি কোঅপারেশন। কিছুদিন আগেও ওনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তো যাই হোক, তদন্ত তদন্তের মতো চলে। কিছু ক্ষেত্রে তদন্ত আমরা পাবলিক ডোমেনে কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে আমরা আনতে পারি না, সেক্ষেত্রে হয়তো ওনারা মনে করছেন যে আমরা ওনাদের কিছু আপডেট দিচ্ছি না, তাই জন্য হয়তো ওনাদের মনে হচ্ছে যে কি হচ্ছে তদন্ত বুঝতে পারছি না। এবং ওনার সাথে আমার দীর্ঘদিন কথা বলার পর আমারও এটা মনে হয়েছে, উনি খালি একটাই কথা বলতে যে আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে, কোন দিকে এগোচ্ছে। তো এটা একটা গ্রাউন্ড ওনার অনাস্থার, যে উনি বুঝতে পারছে না। কিন্তু সেই জায়গা থেকে উনি হয়তো ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে ঠিক আছে, বাট আমরা যখন, আমাদের একটা টিম যখন কাজ করছে, একটা ইনভেস্টিগেশন টিম যখন কাজ করছে স্টেটের সম্পূর্ণ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে, মানে বিপরীতে গিয়ে, তো সেই জায়গা দাঁড়িয়ে স্টেট কোনো রকম ভাবে কোঅপারেট করছে না, বাট আমরা তদন্তটার ভেতর থেকে আমাদের চালিয়ে নিয়ে দিতে হচ্ছে অনেক ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়েও। সেক্ষেত্রে আমরা কনফিডেন্সিয়ালিটি বজায় রেখেই খুব সতর্কভাবে এই তদন্তটা করছি। বাট আমরা যতবারই একটা কথা বলেছি, যদি আমাদের তদন্তের মধ্যে ওনারা বিগত দিনে অভিযোগ করেছিলেন যে সিবিআই অফিসার টাকা নিয়েছে, সেটা হয়তো ওনারা আবেগের বশে করেছিলেন, একদমই আমরা তাই ধরে উনি নিচ্ছি। পরিষ্কার করে সীমা আহুজা ম্যাডামকে ক্ষেত্রে হ্যাঁ, উনি পরিষ্কার মানে বলেছিলেন, বলেছেন। একদমই তাই, উনি বলেছিলেন। হয়তো ওনার আবেগকে আমরা সম্মান করি। আবার এই সীমা পাহুজা ম্যাডাম কোর্ট রুমে ওনার সাথে ডেকে আলাদাভাবে কথাও বলেছেন। ঘটনাচক্রে আইও ম্যাডাম এই মুহূর্তে কলকাতায় নেই, ওনার স্বামী অসুস্থ বলে উনি দিল্লিতে আছেন। তো যাই হোক, তো এবার সেই জায়গা থেকে আমি ফিরে আসি, যে যে জায়গাটা কথা হচ্ছিল, যে মেনলি যেটা আরজি করের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে টোটাল এভিডেন্স ট্যাম্পারিং, এই এভিডেন্স ট্যাম্পারটার কারণে এত প্রসেস একটা বিশাল দেরি হচ্ছে। তাও আমাদের যদি কোনো রকম সদর্থক ভূমিকা না থাকতো, সন্দীপ ঘোষের একাধিকবার জামিনের আবেদন হয়েছে, একাধিকবার হয়েছে, সন্দীপ ঘোষ সহ আরো 4-5 জনের। আমরা বিরোধিতা করেছি, স্টেট বিরোধিতা করেনি, স্টেট বিরোধিতা করার সাহস দেখায়নি, আমরা বিরোধিতা এই করার সাহস কসবা কাণ্ডের ক্ষেত্রে আমরা আশা করি যে রাজ্য সরকার সঠিক পথে মানে তদন্ত করবে এবং বিচার প্রক্রিয়ার এখন মাধ্যমে পর্যন্ত দোষী তদন্তের যা গতি প্রকৃতি শাস্তি পাবে। দেখছি, এখন পর্যন্ত তদন্তের যা গতি প্রকৃতি দেখছি কলকাতা পুলিশের তরফ থেকে ঠিকঠাক আছে। আমি আবার বলছি, এখন পর্যন্ত যা গতি প্রকৃতি আছে, আমি যা টোটালটা অবজার্ভ করছি, যতটুকু দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। যদি না সেকশনেবল কোন মানে নন কগনিজেবল কোনো অফেন্স ওখানে, মানে কগনিজেবল নন কগনিজেবল কোনো অফেন্স ছাড়া কোনো কিছু অ্যাড করে, এমন কোনো সেকশন যাতে অ্যাড, আমি এফআইআরটা তো দেখিনি, এবার এমন কিছু এফআইআর যাতে সেকশন না অ্যাড হয়
যেটার ফাঁক বলে বেরিয়ে যায়। এই মনোজিৎ বলে যে ছেলেটি, বা মনোজিৎ মিশ্র যে বলে ছেলেটি, ওই ছেলেটাকে আমি চিনি। ওই ছেলেটি, আমি খুব যদি ভুল না করি, ওদের তৃণমূলের ল সেলের বৈশান্যরের জুনিয়র, বৈশান্যর চ্যাটার্জি, সেই বৈশান্যর চ্যাটার্জি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এজেন্ট ছিলেন। তবে একটা কথা বলতে পারি, এই জিনিসটার সুরাহা আলটিমেট দরকার। কোনো কলেজের নিরাপত্তা সুনিশ্চিত, কারণ আমরা আজকে হাজরা ল কলেজ ছেড়েছি, অনেক বছর হয়ে গেছে। আমার মনে পড়ে না আমি লাস্ট কবে হাজরা কলেজ গেছি পাস আউট করার পর। ওনাদের কি যাওয়ার দরকার আছে? উনি একটা অ্যাডভোকেট পেশায়, ও অ্যাডভোকেট প্রফেশন নিয়ে থাকুক, ও ল কলেজে, ওখানকার কলেজে পার্সোনালি যাবে, ওখানে অস্থায়ী কর্মী হিসেবে যাবে, গিয়ে মেয়েদেরকে মলেস্ট করবে, একটা গেট পাস পেয়ে যাবে কলেজে ঢোকার, কোনো দরকার তো নেই। দরকার আছে কি? এটা তারাই করতে যায় কলেজে পাস আউট করার পর, যারা ওই এই সমস্ত জায়গায় থেকে এই সমস্ত নোংরা কাজ করতে চায়। আমরাও তো করেছি। হাজার একটা অ্যাডভোকেট বেরোয়, কারা যায়? কার খেয়ে দিয়ে কাজ আছে? অতটা দরকার দরকার কি আছে? আমি এক্স স্টুডেন্ট, কোনো কোনো প্রোগ্রাম হলো, আমাকে ইনভিটেশন দিল, আমি গেলাম, দ্যাটস ওকে। অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু। আমরাও এই খবরের দিকে নজর রাখবো এবং আপনার সাথেও পরবর্তীকালে এই নিয়ে কথা বলবো। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ইনস্টা খবরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।